শহর বা বাজারের সবচেয়ে বড় বিজনেসম্যান বিয়ে করলেন এক সবজি বিক্রেতাকে। তারপর তার সাথে হলো ব্ল্যাকমেইল। সরাও এই সবজি এখান থেকে, কাল থেকে তোমাকে যেন এখানে আর না দেখি, অন্যথায় আমি তোমার হাড়গোড় ভেঙে দেব, বুঝেছ? শোনো, তোমাকে আমি ৩ কোটি টাকা দিচ্ছি, তুমি আজ থেকে আমার বারে নাচবে কি? সাহেব, আমি গরিব নিশ্চয়ই, সবজি বিক্রি করে নিজের পেট চালাই, কিন্তু নোংরা কাজ করি না। তোমার পরীক্ষা এখন শেষ হলো আরজা, তুমি কি আমার হৃদয়ের স্পন্দন হবে? আমি তোমাকে চোখের পলকে বসিয়ে আগলে রাখব। তারপর আগে যা হলো তা দেখে আরজা স্তব্ধ হয়ে গেল এবং তার ভাগ্য বদলে গেল। মুম্বাই শহরের ঝলমলে রাতগুলোতে যদি কোনো একটি নামের সবচেয়ে বেশি ভয় এবং সম্মান থাকত, তবে সেই নামটি ছিল রুদ্রপ্রতাপ সিং। লোকে বলতো যে রুদ্রপ্রতাপ সিং যদি কোনো কোম্পানি কেনার সিদ্ধান্ত নিয়ে নিতেন, তবে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সেই কোম্পানি তার হয়ে যেত। তার সাম্রাজ্য কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দুবাই, লন্ডন, সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক পর্যন্ত বিস্তৃত ছিল। আরপি গ্লোবাল ইনফ্রা অ্যান্ড টেক কেবল একটি কোম্পানি ছিল না, বরং একটি ব্র্যান্ড ছিল। বড় বড় শিল্পপতিরা তার সাথে হাত মেলানোর জন্য ব্যাকুল থাকতেন। তার মুম্বাইয়ের ৫০ তলা হেড অফিসের বাইরে সবসময় মিডিয়ার ভিড় জমে থাকত। কিন্তু এই অগাধ ধনসম্পদ ও খ্যাতির মাঝে রুদ্রপ্রতাপ সিংয়ের মুখে সবসময় একটি অপূর্ণ চিন্তা দেখা যেত। সেই চিন্তাটি ছিল তার একমাত্র ছেলে বিক্রম সিং রাঠোরকে নিয়ে। বিক্রম দেখতে কোনো ফিল্ম স্টারের চেয়ে কম ছিল না। লম্বা গড়ন, গভীর চোখ, শান্ত মুখমণ্ডল এবং এমন ব্যক্তিত্ব যে কেউ প্রথম দেখাতেই প্রভাবিত হয়ে যেত। সে খুব কম বয়সেই তার বাবার বেশ কিছু বড় বড় প্রজেক্ট সামলে নিয়েছিল। বিজনেসের দুনিয়ায় লোকে তাকে ইয়াং টাইগার বলতে শুরু করেছিল। কিন্তু তার সবচেয়ে বিপজ্জনক বিষয়টি ছিল এই যে সে মানুষকে তাদের মুখ দেখে নয়, বরং তাদের উদ্দেশ্য দেখে চিনে নিত। হয়তো এই কারণেই তার জীবনে হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আপন বলতে কেউ ছিল না। বিক্রমের জন্য প্রতি সপ্তাহে বড় বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসত। কোনো মন্ত্রী তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাতেন, তো কোনো কোটিপতি শিল্পপতি তার মেয়ের ছবি নিয়ে পৌঁছে যেতেন। অনেক সময় তো বিদেশি বিজনেস ফ্যামিলিও বিয়ের কথা বলতো, কিন্তু প্রতিবারই বিক্রম হেসে প্রত্যাখ্যান করে দিত। তার মা অনেক সময় কেঁদে ফেলতেন যে আসলে তার মধ্যে খামতি কি আছে যার জন্য সে বিয়ে করতে চায় না। কিন্তু আসল সত্যটা অন্য কিছু ছিল। বিক্রম খুব ছোট বয়সেই বুঝে গিয়েছিল যে মানুষ তার আশেপাশে তার নিজের জন্য নয়, বরং তার ধন সম্পত্তির জন্য ঘোরে। সে তার নিজের বন্ধুদেরই টাকার জন্য বদলে যেতে দেখেছিল। সে ভালোবাসার নামে ধোঁকা দেখেছিল। এই কারণেই সে তার হৃদয়ের চারধারে একটি দেওয়াল তুলে নিয়েছিল। সে সবসময় বলতো যে যেদিন সে এমন কোনো মেয়ে পাবে যে তার টাকাকে নয় বরং তাকে ভালোবাসবে, সেদিনই সে বিয়ে করবে। তার বাবা অনেক সময় তাকে বলতেন যে দুনিয়ায় এমন ভালোবাসা এখন আর পাওয়া যায় না, কিন্তু বিক্রম প্রতিবারই হেসে উড়িয়ে দিত। তার ভেতরে কোথাও না কোথাও তখনও আশা বাকি ছিল। রাতে প্রায়শই সে তার বাংলোর সবচেয়ে ওপরের তলায় দাঁড়িয়ে শহরের আলো দেখত। বাইরে পুরো দুনিয়া তাকে ভীষণ শক্তিশালী একজন মানুষ মনে করত, কিন্তু ভেতর থেকে সে একাকী ছিল। তার মনে হতো যে এই দুনিয়ায় সব কিছু কেনা যেতে পারে, শুধু সত্যিকারের সম্পর্ক ছাড়া। একদিন মুম্বাইয়ে হঠাৎ আবহাওয়া বদলে গেল। সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। রাস্তাঘাট পানিতে চকচক করছিল এবং বাতাসে মাটির সুবাস মিশেছিল। সেদিন বিক্রমকে শহরের সবচেয়ে পশ বিজনেস জোনে একটি খুব বড় ইন্টারন্যাশনাল মিটিংয়ের জন্য যেতে হতো। তার ব্ল্যাক ডিফেন্ডার যখন রাস্তায় বের হতো, তখন মানুষ ঘুরে ঘুরে দেখত। গাড়িটি এতটাই ইউনিক ছিল যে পুরো ভারতে তার কেবল 2টি ইউনিক ছিল। ভেতরে বিক্রম ল্যাপটপে কিছু জরুরি ফাইল দেখছিল, অন্যদিকে তার পিএ অনবরত কল রিসিভ করছিল। ড্রাইভার অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিল, কারণ রাস্তাঘাট হালকা ভেজা ছিল। কিছু সময় পর গাড়িটি একটি বিশাল গ্লাস বিল্ডিংয়ের সামনে গিয়ে থামল। আশেপাশে কেবল বড় হোটেল, বিদেশি কোম্পানির অফিস এবং লাক্সারি শোরুম দেখা যাচ্ছিল। সেখানে দারিদ্র্যের নাম নিশানা পর্যন্ত ছিল না। কিন্তু তখনই হঠাৎ বিক্রমের পিয়ের নজর রাস্তার ধারে বসা একটি মেয়ের ওপর পড়ল। সেই মেয়েটি মাটিতে একটি পুরনো চাদর বিছিয়ে অল্প কিছু সবজি বিক্রি করছিল। তার সামনে শুধু কয়েক কেজি টমেটো, আলু, মরিচ আর ধনেপাতা রাখা ছিল। কিন্তু তার সৌন্দর্য এতটাই অন্যরকম ছিল যে সেখান দিয়ে পার হওয়া অনেক মানুষ তাকে দেখে ধীর হয়ে যেত। তার মুখে একটা অদ্ভুত সরলতা ছিল,
সে অত্যন্ত সাধারণ পোশাকেও কোনো রাজকুমারীর মতো লাগছিল। মেয়েটি হালকা গোলাপি রঙের সালোয়ার স্যুট পরেছিল। বৃষ্টির ফোঁটাগুলো তার চুলে মুগ্ধর মতো চকচক করছিল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্তি। সে বারবার রাস্তার দিকে আশাবাদী হয়ে তাকাচ্ছিল যে হয়তো কোনো ক্রেতা আসবে। তখনই হঠাৎ বিক্রমের পিয়ে গাড়ি থেকে নামল এবং দ্রুত গতিতে তার দিকে এগিয়ে গেল। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই সে তার পুরো চাদরটি জোরে টেনে নিল। পলকের মধ্যে সমস্ত সবজি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গেল। টমেটো দূর পর্যন্ত গড়িয়ে গেল, কাঁচামরিচ বৃষ্টির পানিতে ভেসে গেল। মেয়েটি ঘাবড়ে গিয়ে নিচে বসে পড়ল এবং তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন এসব দেখে অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না। পিয়ে সেই চাদরটি তুলে নিয়ে আবার গাড়ির পাশে এলো এবং তার নিচে বিছিয়ে দিল যাতে বিক্রমের জুতো ভেজা রাস্তায় না পড়ে। ড্রাইভার সঙ্গে সঙ্গে ছাতা নিয়ে দাঁড়িয়ে গেল। বিক্রম ধীরে ধীরে গাড়ি থেকে নিচে নামল। তার মুখে এমন এক অ্যাটিটিউড ছিল যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার কাছে কোনো পাত্তাই পায় না। কিন্তু যেমনই তার নজর সেই মেয়েটির ওপর পড়ল, সে কিছু সেকেন্ডের জন্য থমকে গেল। মেয়েটি মাটিতে বসে নিজের কাঁপতে থাকা হাতে সবজিগুলো কুড়াচ্ছিল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, কিন্তু সে তবুও ভাঙা হৃদয়ে নিজের সবজিগুলো বাঁচানোর চেষ্টা করছিল। বিক্রম ধীরে ধীরে তার কাছে পৌঁছাল। সে অত্যন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করল যে এত কাদার কি দরকার আছে। মেয়েটি ভয় পেয়ে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বিক্রম আবারও বলল যে কেবল একটি চাদরই তো সরানো হয়েছে, কোনো দুনিয়া তো শেষ হয়ে যায়নি। এটি শুনতেই মেয়েটির চোখ থেকে পানি আরও দ্রুত গতিতে পড়তে লাগল। সে কাঁপানো গলায় বলল যে এই সবজিগুলোই তার পুরো পুঁজি ছিল। এগুলো বিক্রি করেই তার ঘর চলত। তার বুড়ো বাবা মা অসুস্থ থাকেন এবং এই টাকাগুলো দিয়েই তাদের চিকিৎসা হতো। তার কথা শুনেও বিক্রমের মুখে কোনো প্রভাব পড়ল না। সে নিজের পকেট থেকে নোটের তাড়া বের করল এবং ৩,০০০ টাকা তার দিকে ছুড়ে দিল। সে বলল যে তার সবজি যত টাকারই হবে তার চেয়ে বেশি টাকা এখানে আছে। কিন্তু মেয়েটি সেই টাকাগুলোতে হাত পর্যন্ত ছোঁয়াল না। সে কেঁদে কেঁদে বলল যে তার সবজি মাত্র ১৫০০ টাকার ছিল এবং সে শুধু ততটুকুই টাকা নেবে। বাকি টাকা সে নিতে পারবে না, কারণ সে কষ্টের উপার্জন ছাড়া অন্য কিছু চায় না। এটি শুনে প্রথমবার বিক্রমের মুখে হালকা বিস্ময় দেখা গেল। সে তার জীবনে অনেক গরিব মানুষ দেখেছিল, কিন্তু প্রথমবার কেউ তার সামনে টাকা প্রত্যাখ্যান করল। তার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল, কিন্তু সে নিজের মুখে কোনো ভাব প্রকাশ পেতে দিল না। বিক্রম মেয়েটির চোখের গভীরে তাকাল। সেখানে দারিদ্র্য ছিল, কষ্ট ছিল, কিন্তু লোভ ছিল না। হঠাৎ তার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে মৃদুস্বরে বলল যে সে যদি চায় তবে সে তাকে ১ কোটি টাকা দিতে পারে। মেয়েটি এটি শুনে স্তব্ধ হয়ে গেল। সে জীবনে কখনো এত টাকার কল্পনাও করেনি। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। সে ভয় পেয়ে জিজ্ঞেস করল যে বিনিময়ে তাকে কি করতে হবে। বিক্রম খুব শান্ত গলায় বলল যে সে যা বলবে সেটাই করতে হবে। মেয়েটি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার সামনে তার অসুস্থ বাবা মার মুখ ভেসে উঠতে লাগল। তার মনে হল হয়তো ঈশ্বর প্রথমবার তার জীবন বদলে দেওয়ার সুযোগ পাঠিয়েছেন, কিন্তু তার মনে ভয়ও ছিল যে কোথাও এই পথটি ভুল না হয়ে যায়। বৃষ্টি এখন আরও জোরালো হয়ে উঠেছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন কৌতূহল নিয়ে দুজনকে দেখছিল। মেয়েটি কাঁপানো গলায় জিজ্ঞেস করল যে তাকে করতে কি হবে, কিন্তু বিক্রম কোনো জবাব দিল না। সে শুধু ঘুরল এবং নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। পিয়ে দ্রুত গাড়ির দরজা খুলে দিল। কিছু সেকেন্ড পর্যন্ত মেয়েটি সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে ভয়, বাধ্যবাধকতা এবং দ্বিধা একসাথে চলছিল। অবশেষে সে ধীরে ধীরে পা বাড়াল এবং গাড়িতে গিয়ে বসল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সে যে পথে যাচ্ছে সেখান থেকে তার পুরো জীবন বদলে যেতে চলেছে। গাড়ির ভেতরে বসতেই মেয়েটির হৃৎস্পন্দন এতটাই দ্রুত হয়ে গেল যে সে নিজেই নিজের শ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিল। সে জীবনে প্রথমবার এত দামি গাড়ির ভেতরে পা রেখেছিল। চামড়ার সুবাস, হালকা ঠান্ডা হাওয়া এবং ভেতরে ছড়িয়ে থাকা নীরবতা তাকে আরও বেশি ঘাবড়ে দিতে লাগল। বিক্রম ঠিক তার সামনে বসেছিল, কিন্তু পুরো রাস্তায় একটি শব্দও বলল না। তার চোখ কখনো মোবাইলের স্ক্রিনে যাচ্ছিল তো কখনো মেয়েটির মুখে গিয়ে আটকে যাচ্ছিল। মেয়েটি জানালা দিয়ে বাইরে মুম্বাইয়ের ঝলমলে বিল্ডিংগুলোকে দেখছিল। তার মনে বারবার এই একটাই প্রশ্ন ঘুরছিল যে আসলে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছু সময় পর গাড়িটি শহরের সবচেয়ে উঁচু গ্লাস বিল্ডিংয়ের সামনে গিয়ে থামল।
মেয়েটি যেমনই ওপরের দিকে তাকালো তার শ্বাস আটকে গেল। এত বিশাল বিল্ডিং সে আগে কখনো দেখেনি। বাইরে সিকিউরিটি গার্ডরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। যেমনই বিক্রম গাড়ি থেকে নামল, সমস্ত মানুষ ঝুঁকে তাকে সালাম করল। মেয়েটি এবার বুঝে গিয়েছিল যে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং খুব বড় একজন লোক। কিন্তু তার বুদ্ধির বাইরে ছিল যে এত বড় একজন মানুষ আসলে তার প্রতি কেন আগ্রহ দেখাচ্ছে। সে ভয় পেতে পেতে বিক্রমের পেছনে ভেতরে চলে গেল। অফিসের ভেতরের দৃশ্য কোনো 5 তারা প্রাসাদের চেয়ে কম ছিল না। সব দিকে চকচকে মার্বেল, দামি ঝাড়বাতি এবং কাঁচের দেওয়াল ছিল। মানুষজন ছোটাছুটি করে কাজ করছিল, কিন্তু যখনই বিক্রম পাশ দিয়ে যেত সবার চোখ নিচু হয়ে যেত। মেয়েটি প্রতিটি জিনিস অবাক হয়ে দেখছিল। তার মনে হচ্ছিল যেন সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। তখনই একজন নারী কর্মী তাকে একটি বড় কেবিনের বাইরে বসিয়ে চলে গেলেন। মেয়েটি একা সেখানে বসে রইল। তার হাত তখনও কাঁপছিল। কিছু সময় পর দরজা খুলল এবং ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। মেয়েটি ধীরে ধীরে কেবিনে প্রবেশ করল। ভেতরের ঘরটি এতটাই চমৎকার ছিল যে তার চোখ কপালে উঠে গেল। সামনে পুরো মুম্বাইয়ের দৃশ্য দেখা যাচ্ছিল। বিক্রম নিজের চেয়ারে বসে তাকে মনোযোগ দিয়ে দেখছিল। সে মেয়েটিকে বসার ইশারা করল। মেয়েটি ভয় পেয়ে চেয়ারে বসল। কিছু সেকেন্ড পর্যন্ত ঘরে শুধু এসির শব্দ শোনা যাচ্ছিল। তারপর বিক্রম ধীরে ধীরে উঠল এবং জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। বাইরে বৃষ্টি তীব্র হয়ে উঠেছিল। সে পেছনে না ঘুরেই বলল যে সে যদি চায় তাহলে তার পুরো জীবন বদলে যেতে পারে। মেয়েটির হৃদয় আরও জোরে ধরফর করতে লাগল। মেয়েটি আস্তে করে জিজ্ঞেস করল যে তাকে করতে কি হবে। বিক্রম কিছু সেকেন্ড চুপ থাকল। তারপর সে তার দিকে ঘুরল এবং বলল যে শহরের সবচেয়ে বড় বারে তাকে নাচতে হবে। এটি শুনতেই মেয়েটির পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখ ভিজে এলো। সে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং কাঁপানো গলায় বলল যে সে এমন মেয়ে নয়। সে বলল যে সে গরিব নিশ্চয়ই, কিন্তু নিজের ইজ্জত বিক্রি করতে পারবে না। সে বলল যে তার বাবা মা তাকে না খেয়ে থাকা শিখিয়েছেন, কিন্তু ভুল পথে চলা শেখাননি। তার চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু কণ্ঠে ছিল আত্মসম্মান। সে বলল যে টাকা জীবনে জরুরি অবশ্যই, কিন্তু সব কিছু টাকা দিয়ে কেনা যায় না। এতটুকু বলে সে ঘুরল এবং দ্রুত দরজার দিকে এগিয়ে যেতে লাগল। তখনই হঠাৎ পেছন থেকে জ্বলে তালি দেওয়ার শব্দ শোনা গেল। মেয়েটি থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে দেখল। এবার বিক্রমের মুখে অহংকার নয়, বরং এক অদ্ভুত হাসি ছিল। তার চোখে প্রথমবার সম্মান দেখা যাচ্ছিল। মেয়েটি বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। বিক্রম ধীরে ধীরে তার কাছে এলো এবং বলল যে সে শুধু তার পরীক্ষা নিচ্ছিল। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। বিক্রম গভীর শ্বাস নিয়ে বলল যে সে জীবনে অনেক নকল মানুষ দেখেছে। মানুষ তার সামনে ভালোবাসার ভান করে, কিন্তু তাদের নজর সবসময় তার ধন সম্পদের ওপর থাকে। সে বলল যে আজ পর্যন্ত যত মেয়ে তার জীবনে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই তার ধন সম্পদ দেখে তার কাছে এসেছিল, কিন্তু প্রথমবার সে এমন কোনো মেয়েকে দেখল যে কোটি কোটি টাকা প্রত্যাখ্যান করে নিজের আত্মসম্মানকে বেছে নিল। মেয়েটি এখনও কিছু বুঝতে পারছিল না। তার চোখে জল ছিল, কিন্তু ভয় কমে গিয়েছিল। তখনই হঠাৎ বিক্রম তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে নিজের পকেট থেকে একটি ছোট বাক্স বের করল এবং তা খুলে দিল। ভেতরে চকচকে হীরার আংটি ছিল। মেয়েটির শ্বাস থমকে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বিক্রম তার চোখে তাকিয়ে বলল যে তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটির মনে হলো যেন তার কান কিছু ভুল শুনে ফেলেছে। সে কিছু বলতেই পারছিল না। তখনই হঠাৎ পুরো ঘরের লাইট বদলে গেল। কেবিনের দেওয়ালগুলো ধীরে ধীরে খুলতে লাগল এবং পেছন থেকে অনেক মানুষ বাইরে আসতে লাগল। অফিসের কর্মীরা তালি বাজাচ্ছিল। ওপর থেকে ফুলের বৃষ্টি হতে লাগল। মেয়েটি পুরোপুরি অবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না যে এটা স্বপ্ন নাকি সত্যি। বিক্রম তখনও হাঁটু গেড়ে বসেছিল, তার দিকে আশা নিয়ে তাকিয়েছিল। সে বলল যে সে সবসময় এমন একটা মেয়ের খোঁজে ছিল যে তার ধন সম্পদ নয়, বরং তার মানবিকতাকে বুঝবে। মেয়েটি কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। তার মনে ভয় ছিল যে কোথাও এসব কোনো খেলা নয় তো।
সে ধীমে গলায় জিজ্ঞেস করল যে আসলে সে তার সাথে এমন আচরণ কেন করল। তখন বিক্রম সত্যিটা জানালো যে সে নিজের পিয়েকে ইচ্ছে করেই তার চাদরটি টানতে বলেছিল। সে দেখতে চেয়েছিল যে দারিদ্র্য মানুষের আত্মসম্মানকে কতটা ভাঙতে পারে, কিন্তু মেয়েটি তাকে ভুল প্রমাণিত করে দিল। সে বলল যে আজ প্রথমবার তার কোনো মানুষের ওপর বিশ্বাস করতে ইচ্ছে করেছে। মেয়েটির চোখ থেকে অনবরত পানি পড়ছিল, কিন্তু এখন সেই পানিতে কষ্ট কম আর অনুভূতি বেশি ছিল। মেয়েটি কিছু সময় চুপ রইল। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরছিল। তার নিজের দারিদ্র্যের কথা মনে পড়ছিল। তার মনে হচ্ছিল যে এই দুনিয়া তার জন্য তৈরি হয়নি। সে কাঁপানো গলায় বলল যে সে একজন সাধারণ সবজি বিক্রেতা মেয়ে এবং বিক্রম একজন কোটিপতি পরিবার থেকে এসেছে। দুজনের দুনিয়া একেবারেই আলাদা। কিন্তু বিক্রম হাসল এবং বলল যে সে তার দারিদ্র্যকে নয়, বরং তার সততাকে ভালোবেসে ফেলেছে। তার এই কথা শুনতেই মেয়েটির চোখ আবার ভিজে এলো। সে ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এটাই ছিল তার সম্মতি। পরের মুহূর্তেই পুরো অফিস করতালিতে মুখরিত হয়ে উঠল। বিক্রম খুশিতে হেসে উঠল এবং সে ধীরে থেকে তার আঙুলে আংটি পরিয়ে দিল। সেই মুহূর্তে মেয়েটির জীবন পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আসল ঝড় এখনও বাকি আছে। কারণ ঠিক সেই সময় অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা এক লোক এসব দেখছিল। তার মুখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে কাউকে ফোন করল এবং ধীমে গলায় বলল, যদি এই বিয়ে হয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। যে কোনো মূল্যে এই মেয়েটিকে বিক্রমের জীবন থেকে দূরে সরাতে হবে। সেই রহস্যময় লোকটির চোখে হিংসা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে ফোন কাটল এবং সঙ্গে সঙ্গে বিল্ডিং থেকে বাইরে চলে গেল। অন্যদিকে অফিসের ভেতরে খুশির পরিবেশ ছিল। মেয়েটি এখনও বুঝতে পারছিল না যে তার জীবনে এসব এত দ্রুত কিভাবে হচ্ছে। কিছু ঘন্টা আগে পর্যন্ত সে রাস্তার ধারে সবজি বিক্রি করছিল। এখন শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান তাকে বিয়ে করার কথা বলছিল। বিক্রম তাকে নিজের সাথে অফিসের বারান্দায় নিয়ে গেল, যেখান থেকে পুরো মুম্বাই শহর দেখা যাচ্ছিল। বৃষ্টি থেমে গিয়েছিল এবং শহরের আলোগুলো জ্বলজ্বল করছিল। বিক্রম প্রথমবার তাকে তার নাম জিজ্ঞেস করল। মেয়েটি ধীমে গলায় বলল, আমার নাম আরিয়া। বিক্রম কিছু সেকেন্ড পর্যন্ত তার নাম পুনরাবৃত্তি করতে লাগল, যেন সে সেই নামটি নিজের হৃদয়ে নামিয়ে নিতে চায়। তারপর সে জিজ্ঞেস করল যে সে কি সত্যি তাকে বিয়ে করতে চায় নাকি শুধু বাধ্য হয়ে হ্যাঁ বলছে। আরিয়া তার দিকে তাকালো। প্রথমবার সে বিক্রমের মুখে অহংকার নয়, বরং একাকিত্ব দেখতে পেল। সে আস্তে করে বলল যে তার এখনও ভয় লাগছে, কারণ ধনী মানুষের দুনিয়া খুব আলাদা হয়। বিক্রম হাসল, কিন্তু তার মুখে কোথাও না কোথাও কষ্টও ছিল। সেই রাতে বিক্রম নিজের বাংলোয় পৌঁছাল। পুরো ঘর তার বিয়ের খবর শুনে খুশি ছিল। তার মায়ের চোখে পানি ছিল, কারণ তিনি প্রথমবার নিজের ছেলেকে কোনো মেয়ের জন্য এতটা সিরিয়াস দেখলেন। কিন্তু রুদ্রপ্রতাপ সিং পুরোপুরি শান্ত বসেছিলেন। তিনি বিক্রমকে শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, তুমি কি এই মেয়েটিকে সত্যিই চেনো? বিক্রম কোনো কিছু না ভেবেই বলল, এতটুকু অবশ্যই জানি যে সে বাকি মানুষের মতো নয়। যদি এই গল্পের দ্বিতীয় অংশ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।